দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। ইসরায়েলের পরাজয় নিয়ে যে তথ্য দিলেন সাবেক ইসরায়েলি মন্ত্রী। আরো জানিয়ে দিব ইসরায়েলের বিশেষ হেলিকপ্টার বিধ্বংস, 11 সেনা হতাহত। আরো জানিয়ে দিব রাশিয়াকে ক্ষেপণাস্ত্র প্রদানের ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা। সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে একত্র আহ্বান তুর্কির পররাষ্ট্রমন্ত্রীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ইসরায়েলের পরাজয় নিয়ে যে তথ্য দিলেন সাবেক মন্ত্রী, এবার শুন বিস্তারিত। ইসরায়েল এখন কৌশলগতভাবে পরাজয় থেকে মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে আছে বলে মন্তব্য করেছেন দখলদার সরকারের সাবেক ন্যায় বিচার মন্ত্রী হায়েম রামন। মঙ্গলবার ইসরায়েলের প্রকৌশলী দৈনিক মারিভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কর্তৃপক্ষে যে বিষয়গুলো আলোচনা করতে সাহস পাচ্ছেন না সেগুলো জনগণের সামনে প্রকাশ করা প্রয়োজন। অবরুদ্ধ গাজায় দীর্ঘ 11 মাস ধরে চলা যুদ্ধে ইসরায়েলের কোনো লক্ষ্যে পৌঁছতে পারছেন না বলেও অভিযোগ করেন তিনি। হায়েম রায়ের মতে ইসরায়েলের সামরিক বাহিনী ও রাজনৈতিক নেতৃত্বে ব্যর্থতা স্পষ্ট। তিনি বলেন, ইসরায়েল বিজয়ের পথে নয় বরং কৌশলগতভাবে পরাজয়ের দিকে এগিয়ে যাচ্ছে। এমনকি যুদ্ধের দীর্ঘস্থায়িতা এবং লক্ষ্য পূরণের অক্ষমতা নেতানিয়াহু সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন তিনি। হায়েম রাইমনের এক বিবৃতিতে ইসরায়েল সমাজ ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়না সৃষ্টি হয়েছে, কারণ এটি ইঙ্গিত দেয় যে সম্প্রতি যুদ্ধে ইসরায়েল বড় ধরনের ক্ষতির মুখোমুখি হয়েছে এবং তারা কৌশলগতভাবে দুর্বল অবস্থাপনায় রয়েছে। আরো জানিয়ে দিব ইসরায়েলি বিশেষ হেলিকপ্টার বিধ্বংস, 11 সেনা হতাহত। এবার শুন বিস্তারিত। অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী বিশেষ ইউনিট 669 এর একটি হেলিকপ্টার বিধ্বংস হয়েছে। এতে 3 সেনা নিহত হয়েছে এবং 8 সেনা আহত হয়েছে, যাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় মঙ্গলবার রাতে যুদ্ধ বিধ্বংস উপত্যকার রাফতানে এই দুর্ঘটনা ঘটে এবং হেলিকপ্টারটি প্রযুক্তি আক্রমণ কারণে দুর্ঘটনার শিকার হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েল গণমাধ্যম। ইসরায়েলি গণমাধ্যম বর্বরতা আল মায়াদিন প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি একজন আহত ইসরায়েল সেনাকে উদ্ধারের জন্য পাঠানো হয়েছিল। হামাসের সম্পূর্ণ হামলায় সেই সেনা আহত হয়েছিল। আহত এই সেনা সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটি। ইউনিট 669 মূলত দখলদার ইসরায়েলি বাহিনীর একটি বিশেষ কৌশলগত উদ্ধার ইউনিট হিসাবে পরিচিত। এটি হল আকাশ এবং সমুদ্রে উদ্ধার কার্যক্রম দখলদার এবং ইসরায়েলি সেনাবাহিনীর অন্যতম অভিযান ইউনিট হিসাবে বিবেচিত হয়। এদিকে হতাহতের এই ঘটনা ইসরায়েলি বাহিনীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। গাজায় উপত্যকার সম্প্রতি সহিংসতার মধ্যে এই দুর্ঘটনা ইসরায়েলি দখলদার বাহিনীর জন্য আরও একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরো জানিয়ে দিব রাশিয়াকে ক্ষেপণাস্ত্র প্রদান, ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা। এবার শুন বিস্তারিত। ইউক্রেন যুদ্ধে সর্বান্তভাবে রাশিয়ার বিরুদ্ধে অর্থনৈতিক সহযোগিতা দিয়ে আসছে পশ্চিমারা। ইউক্রেনকে সামরিক সহায়তা দিতে মার্কিন কংগ্রেস বিল পাশ করেছে হরমেশায়। তাতে অনুদান মিলেছে বিলিয়ন বিলিয়ন ডলার। সমালোচনা বলে আসছে ইউক্রেন মার্কিন সহায়তা বন্ধ হলে এ যুদ্ধ থেমে যেত। এমনকি যুক্তরাষ্ট্র ভেতর থেকেও এ দাবি জোরালো হচ্ছে, কিন্তু তাতে কোনো ক্ষোভ নেই। 2 বছরের বেশি সময় ধরে ইউক্রেনকে যুদ্ধক্ষেত্রে বানিয়ে রেখেছে পশ্চিমারা। এবার নতুন পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি মিত্র দেশ। যুক্তরাষ্ট্র দাবি করেছে ইউক্রেনের ব্যবহারের জন্য ইরানি ব্যাটারি ক্ষেপণাস্ত্র পেয়েছে রাশিয়া। এই অজুহাতে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। এর ফলে
যুক্তরাষ্ট্র ও ইউরোপে ইরানের সব ফ্লাইট বন্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞার মধ্যে আরও রয়েছে ভ্রমণ বাতিল এবং সম্পদ জব্দ করা। মঙ্গলবার 10 আগস্ট এক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। মনে করা হচ্ছে এতে মধ্যপ্রাচ্য এবং ইউক্রেনের পরিস্থিতি আরও জটিল হবে, কারণ ইতোপূর্বে ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে সফলতার মুখ দেখেনি পশ্চিমারা। গত মঙ্গলবার লন্ডন সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন দাবি করেন, স্বল্প পলকনা ব্যাটালিয়া ক্ষেপণাস্ত্র পরিচালনার জন্য রাশিয়া ইরানের সামরিক বাহিনীর কাছ থেকে প্রশিক্ষণ নিচ্ছে, যার সফল চলিত সপ্তাহে দেখা যাবে। তবে রাশিয়াকে ব্যাটালি ক্ষেপণাস্ত্র পাঠানোর কথা অস্বীকার করেছে ইরান। মঙ্গলবার 10 সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন দাবি করেন জাতিসংঘের নিরাপত্তা পরিবেশ একাধিক জেরুজেন ভঙ্গ করে রাশিয়া, ইরান ও উত্তর কোরিয়ার সহযোগিতা নিয়ে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। আরো জানিয়ে দিব, ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে একত্রের আহ্বান তুর্কির পররাষ্ট্রমন্ত্রীর। এবার শুনুন বিস্তারিত। গাজা ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে একত্র আহ্বান জানিয়েছে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। এজন্য মুসলিম বিশ্বের দেশগুলোকে এক চেতনায় বলিয়া হওয়ার বার্তা দিয়েছেন তিনি। বুধবার 11 সেপ্টেম্বর মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের 162তম পররাষ্ট্র অধিবেশন উদ্বোধনী বক্তৃতা এসব কথা বলেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী। মিশরে মুসলিম ব্যর্থদের প্রতি সমর্থনের কারণে তুরস্কে এবং মিশরের সম্প্রতি সম্পর্কের অব্যহত হয়। এর মধ্যে চলিত মাসে প্রথম সপ্তাহে 12 বছর পর তুর্কি সফরে যান মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। এবার দীর্ঘ 13 বছর পর তুরস্কের প্রথমবারের মতো আরব লীগের মন্ত্রী পর্যায়ে বৈঠকে যোগ দেন। আরব লীগের বৈঠকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং গাজায় গণহত্যার বিরুদ্ধে একত্র গড়ে তোলার বার্তা দেন তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। চলমান পরিস্থিতি আরব লীগের সক্রিয়তা কিছুটা বলেও ফিলিস্তিনিদের জন্য ইতিবাচক খবর, কারণ আরব লীগ অচল থাকলে সবচেয়ে বেশি ফায়দা তুলবে ইসরায়েল। হাকার ফিদার বলেন, হামাম শরীফ তৃতীয় পবিত্র মসজিদ আকসা এর পরিচয় ও বিশেষ রক্ষা যা যা করা দরকার মুসলিম বিশ্ব তা করবে। জেরুজালেম ও মসজিদে আকসার ঐক্যবোধ পরিচিত ও বিশেষদের পরিবর্তন ইসরায়েল বেফার হয়ে উঠেছে। নিয়মিত হামলা শরীফে তৃতীয় মসজিদ আকসা তাওবার ও নিজস্ব উদ্ধারকারী লোকে পুলিশি সুরক্ষা শত শত ড্রাগ ইহুদিবাসী সন্ত্রাসী লেহিয়ে দিচ্ছে। তিনি আরো বলেন, এর চেতনায় বলিয়া হয়ে ইসরায়েল ও তাদের কর্মকাণ্ডে ব্যাপকখান করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিরুদ্ধে আমরা সম্মতি পদক্ষেপ নিব। আরব দেশ, মুসলিম দেশ, ফিলিস্তিনি গ্রুপ ও জাতিসংঘের মতে সংস্থাগুলোকে আমি তাদের অবস্থান ও ক্ষমতা জোরদার করার অনুরোধ জানাচ্ছি। নিউজ অবস্থান ও ক্ষমতার সঠিক ব্যবহারের একমাত্র তখনই আমরা এটি বিবেচনা যুদ্ধ থামিয়ে দিতে পারতে সক্ষম হব। তুর্কির পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আগের দফায় অগ্রসরের দায়ভার দেওয়ার পরিণত আমাদের আজ ভয়াবহ রক্তপাত দেখতে হচ্ছে। এবার আমাদের আগের মতো হওয়া যাবে না। যারা এসবের জন্য দায়ী তাদের অবশ্যই আন্তর্জাতিক আদালতে অপরাধী সাব্যস্ত করতে হবে, যাদের জবাবদিহিতা আওতায় আনতে হবে। যারা খুনি ইসরায়েলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তারাও গণহত্যার জন্য সমান দায়ী থাকবে। তুরস্কের সর্বশেষ আরব লীগের বৈঠকে অংশ নিয়েছিল 2011 সালে কায়রোয়। তখন তৎকালীন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগান আরব লীগের মন্ত্রীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছিল। বর্তমানে আরব লীগের 22টি সদস্য রাষ্ট্র রয়েছে। 1945 সালে মার্চ মাসে কায়রোতে 7 আরব দেশ নিয়ে এটি গঠিত হয়।